আজকে তোমরা যেগুলো পাবে তা হচ্ছে ডকুমেন্টারির সাথে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর ব্যাখ্যা, ম্যাথগুলোর বিশদ আলোচনা সহ সলভ, গ্রাফগুলোর ব্যাখ্যা এবং ম্যাথের শর্টকাট সহ ব্যাখ্যা। আমি মনে করি তোমরা আজকে উপকৃত হবে। তাহলে চলো লেকচারে প্রবেশ করি। আজ যদি বিশ্বের যে কোনো দেশের বিজ্ঞান মনস্ক কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানীকে, স্বাভাবিক উত্তর পাওয়া যাবে আলবার্ট আইনস্টাইন। 1905 সালে যখন তার বয়স মাত্র 26 বছর, তখন তিনি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রকাশ করেন। স্থান, কাল, দৈর্ঘ্য কোনোটিই পরম রাশি বা নিরপেক্ষ নয়, এগুলো পরিবর্তনশীল। চিরায়ত বলবিজ্ঞানে ভর এবং শক্তি স্বাধীন হলেও আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব অনুসারে দেখা যায় এরা সমতুল্য। এই যাত্রা শুরু হয়েছিল অনেক আগে। পূর্বে বিজ্ঞানীরা ধারণা করত ইথার নামে একটি মাধ্যম আছে। সর্বপ্রথম মাইকেলসন মোরলির পরীক্ষার মাধ্যমেই জানা যায় যে ইথারের কোনো অস্তিত্ব নেই। তার পরীক্ষাটি তিনি প্রকাশ করেন 1887 সালে। মাইকেলসন মর্লির পরীক্ষার পরপরই এবং তার পরীক্ষা ইথারের ভুল প্রমাণিত করেন কে? সেটা মাইকেলসন মর্লি। মাইকেলসন মর্লির পরীক্ষা হতে কী জানা যায়? ইথারের অস্তিত্ব বলে কিছু নেই, এটি জানা যায়। শূন্যস্থানে সকল জায়গায় আলোর বেগ একই থাকে। এই দুটি ধারণা আমরা মাইকেলসন মর্লির পরীক্ষা থেকে পেয়েছিলাম। তাই মাইকেলসন মর্লিকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি সেই শুরুটা করে দেওয়ার জন্য। আইনস্টাইন যাদের তত্ত্বের উপর ভর করে আসলে এই তার আপেক্ষিক তত্ত্ব দিয়েছিলেন, সেই দুইজন ব্যক্তি হলেন গ্যালিলিও, তার গ্যালিলিও রূপান্তর এর তত্ত্ব, এবং আরেকজন হচ্ছেন লরেন্স, তার রূপান্তরের তত্ত্ব। এগুলোর উপর ভর করেই কিন্তু আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বের ডানা মেলেছিলেন। শূন্য মাধ্যমে আলোর বেগ সি হলে কোনটি সঠিক হবে? শূন্য মাধ্যমে আলোর বেগ সি, খ। এই উত্তরটি কিন্তু মুখস্থ রাখতে হবে। আলোর বেগের একটি ফান্ডামেন্টাল আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড মানটি পাওয়ার জন্য কতগুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, কাল দীর্ঘায়ন এবং ভরের আপেক্ষিকতা। তাহলে আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে চলমান ঘড়ির নিশ্চল ঘড়ি অপেক্ষা দ্রুত চলে। চলমান অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্য অপেক্ষা ছোট হয়। গতিশীল কোনো বস্তুর ভর এর নিশ্চল ভর অপেক্ষা বেশি থাকে। এই তিনটি কথার মধ্যে কোন দুটি সত্য হচ্ছে? 2 নম্বর এবং 3 নম্বরটি। চলমান অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য এর নিশ্চল দৈর্ঘ্য অপেক্ষা ছোট এবং গতিশীল কোনো বস্তুর ভর এর নিশ্চল ভর অপেক্ষা বেশি। দুটোটি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মাধ্যমে পাওয়া একটি দৈর্ঘ্য সংকোচন, একটি ভরের আপেক্ষিকতার অংশের অন্তর্গত। সময়ের যে ব্যাপারটা, সেটা একটা ভিজুয়াল অংশ থেকে আমরা দেখব এবং বুঝব। দেখা যাচ্ছে স্পেসশিপে একজন আছে, তার কাছ থেকে আলো এসে প্রতিফলন হয়ে আবার তার কাছ থেকে ফিরে গেছে। বাইরে দাঁড়ানো যে পর্যবেক্ষক, তার কাছে সে আলোর গতিপথটা ভি শেপ মনে হচ্ছে। তার মানে ওর জন্য স্পেসশিপে যে ছিল তার জন্য আলোটা সরাসরি পতিত হলেও সরাসরি নিচে পতিত উপরে উঠছে, কিন্তু নিচে দাঁড়ানো পর্যবেক্ষকের কাছে সেটা দীর্ঘ পথ অনুসরণ করেছে এমন মনে হয়। তার মানে একজনের কাছে আলোটা যেভাবে গতিশীল ছিল, আরেকজনের কাছে পথটা একরকম নয়। তো বাইরে দাঁড়ানো যে পর্যবেক্ষক, তার কাছে স্পেসশিপের সাথে যদি কোনো ঘড়ি থাকে, সেই ঘড়িটা কেমন মনে হয়? স্লো চলছে। কার অনুযায়ী? বাইরে যে ছিল তার প্রেক্ষাপটে তার ঘড়িটা কিন্তু ফাস্ট চলতেছে, আর ওর ঘড়িটা ওই অনুযায়ী স্লো চলছে। এটাই কিন্তু সময়ের একটা আপেক্ষিকতা। সে যখন চলে গেল, সে যেভাবে চলে গেছে, ফিরে এসে দেখে আলোর বেগে বা ওই বেগের কাছাকাছি দেখবে যাকে রেখে গিয়েছে তার বয়স আরও বৃদ্ধি পাবে, কারণ তার ঘড়িটা কিন্তু ফাস্ট চলেছে, তার সব কিছুই দ্রুত হয়েছে। সময়ের আপেক্ষিকতার লেকচারগুলোতে তোমরা এগুলো শুনেছ বা জেনেছ। আরেকটা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। বাইরে দেওয়া কোনো পর্যবেক্ষক রকেটটিকে যেভাবে দেখলো ছোট, রকেটের ভিতরে থাকা কোনো পর্যবেক্ষক কিন্তু রকেটটাকে একই রকম মাপবে। এটা হচ্ছে দৈর্ঘ্যের সংকোচন নীতি। আবার রকেটের ভিতরে থাকা কোনো ব্যক্তি যদি বাইরের পরিবেশটাকে দেখে, সে কিন্তু বাইরের পরিবেশটাকেও সংকুচিত, ছোট মনে করবে। বাইরের পরিবেশটা তার কাছে ছোট, সংকুচিত হয়ে আসবে। এটাই ছিল ভরের ক্ষেত্রে। কোনো বস্তু আলোর বেগে গতিশীল হলে কোনো স্থির কাঠামোর সাপেক্ষে তার ভর, আলোর বেগে যদি গতিশীল হয়, কি হবে? ভরটা অসীম হবে। আর হবে কি? সময়ও অসীম হয়ে যাবে। আর দৈর্ঘ্যটা কেমন হবে? দৈর্ঘ্য এখানে অসীম লেখা আছে, আসলে দৈর্ঘ্যটা হবে শূন্য হয়ে যাবে।
এখানে দুই ব্যক্তি, দুই পর্যবেক্ষক যদি বল থ্রো করছে, দুইয়ের মধ্যবর্তী বলের একজন থ্রো করছে আর একজন নিচ থেকে আরেকটা বল থ্রো করলো, ধাক্কা লাগলো এবং পরবর্তী জনের কাছে ফিরে যাচ্ছে। যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয়, একটু আগে পড়েছি, ভর কেমন হবে? অসীম হবে। এটা আরেকটা এমসিকিউ। তো উপরের ব্যক্তির কাছে বলটা কিন্তু দেরিতে পৌঁছাচ্ছে, তার মানে তারটার বেশি ভর মনে হচ্ছে তার কাছে। ভারী বস্তু কম দূরত্ব, মানে কম নড়ে বা কম জায়গা অতিক্রম করে, বেশি সময় লাগে। এই ভারী বস্তুর কনসেপ্ট থেকে ভারী হয়ে যায়, তার মানে ভরটা বেশি হয়ে যায়। আর গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়, এটা এখান থেকে আমরা থিওরির মধ্যে পড়েছিলাম। আর কোন নীতি ব্যবহার করে বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা যায়? আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব ব্যবহার করে। আইনস্টাইন তার আপেক্ষিক ওই ঘটনাটা থেকেই দেখিয়েছিলেন, যখন ভর বেড়ে যায় তখন শক্তিও কিন্তু বেড়ে যায়, E=mc² সূত্রের মাধ্যমে। আমরা এতক্ষণ যে আলোচনাগুলো শুনেছিলাম সেখান থেকে আরও কিছু এমসিকিউ আমরা দেখে নিই। এস এবং এস প্রাইম জড় প্রসঙ্গ কাঠামোতে আলোর যথাক্রমে এস সি এবং সি প্রাইম যদি হয়, তাহলে কোন কাঠামোতে আলোর বেগে ভিবে গতিশীল হলে কি হবে? আলোর বেগ কখনো পরিবর্তন হবে না, একই থাকবে। আইনস্টাইন স্থির ভর শক্তি সমীকরণ কোনটি? m0c²। আর দ্য প্রিন্টিং মিস্টিক বইয়ের এখানে m0, এনটা থাকবে না। ধীরে স্থির কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর ঘড়ি ধীরে চলে, কারণ এটাকে কি বলে? এটাকে বলে কাল দীর্ঘায়ন বলে। অকৃত্রিম উপায়ে যে সকল বল উৎপন্ন হয় সেই বলগুলোই মৌলিক বল। এর মধ্যে অন্যতম হচ্ছে, বা যে বলগুলোকে বলা হয়, মহাকর্ষীয় বল, তড়িৎচৌম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। বিজ্ঞানীরা ধারণা করেন যে বস্তুগুলোর বা বস্তুদ্বয়ের মধ্যে এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা মহাকর্ষীয় বলের আবির্ভাব ঘটে, আর এই ধরনের কণার নামকরণ করা হয়েছে গ্র্যাভিটন। তড়িৎচৌম্বকীয় বলের ক্ষেত্রে বিজ্ঞানীরা ধারণা করেন যে চার্জহীন, ভরহীন ফোটন নামক এক ধরনের কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল কার্যকর হয়। স্থিতিস্থাপক বল, আণবিক গঠন, রাসায়নিক বিক্রিয়া ইত্যাদিতেও তড়িৎচৌম্বকীয় বলের প্রকাশ ঘটে। সবল নিউক্লিয় বল, বিজ্ঞানীরা ধারণা করেন যে নিউক্লিয়াসের মধ্যে মেসন নামে এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা এই বল ক্রিয়াশীল হয়। এই বল আকর্ষণধর্মী এবং নিউক্লিয়াসের বাইরে এটি ক্রিয়াশীল নয়। দুর্বল নিউক্লিয় বল সাধারণত তেজস্ক্রিয় নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখা যায়। সেক্ষেত্রে আলফা কণা, বিটা এবং গামা রশ্মি নির্গত হয়। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিটা কণা নিঃসরণের সময় ডব্লিউ পাউলি ধারণা করেন যে এই কণার সাথে উচ্চ শক্তি সম্পন্ন নিউট্রিনো নামক এক ধরনের কণা নির্গত হয়। তো এখানে 18 নম্বর কোশ্চেনে দেখা যাচ্ছে কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎচৌম্বকীয় কণা বল কার্যকর হয়? ফোটন। দুর্বল নিউক্লিয় বল সৃষ্টির জন্য দায়ীকে বিটা ক্ষয়ের জন্য দুর্বল নিউক্লিয়ার সাথে বিটা কণা দেয়। সর্বাপেক্ষা দুর্বল বল কোনটি হয়? সর্বাপেক্ষা দুর্বল বল হয় মহাকর্ষীয় বলটি। এখানে দেখো মহাকর্ষীয় বলের অনেক ধরনের সীমা বা মানগুলো দেওয়া আছে। এই মানগুলো একবারে টোটালি মুখস্থ রাখতে হবে, কার সাথে কার সম্পর্কযুক্ত, একের সাথে এটা এত গুণ, তার সাথে এত গুণ, তার সাথে এত গুণ। কোনটি মহাবিশ্বের মৌলিক বলের অন্তর্ভুক্ত নয়? ঘাত বলটি অন্তর্ভুক্ত নয়। নিম্নোক্ত কোন বল নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ করে পরমাণু তৈরি করে? তড়িৎ চুম্বকীয় বল। এক্স-রশ্মি 1895 খ্রিস্টাব্দে বিখ্যাত জার্মান বিজ্ঞানী অধ্যাপক উইলহেম কে রঞ্জেন আবিষ্কার করেন। তোমরা চিত্রে এক্স-রশ্মি উৎপাদনের কলাকৌশল দেখছো, এই ভিজুয়ালটির সাথে শুনে নাও একটু। কোমল এক্স-রে এবং কঠিন এক্স-রে, দুই ধরনের এক্স-রে আছে। কোমল এক্স-রের সীমা আপতিত তরঙ্গদৈর্ঘ্যের সীমা হচ্ছে 0.01 অ্যাংস্ট্রম থেকে 10 অ্যাংস্ট্রমের মধ্যে, এবং এর দ্বারা যে শক্তি পাওয়া যায় সেই ফোটনের শক্তি পরিমাপ করা হয় কিলো ইলেকট্রন ভোল্টে। আর কঠিন এক্স-রে এর তরঙ্গদৈর্ঘ্যের সীমা হচ্ছে 0.01 অ্যাংস্ট্রমের কাছাকাছি, এর ফোটনের শক্তি পরিমাপ করা হয় মেগা ইলেকট্রন ভোল্ট রেঞ্জে। এক্স-রের একক হচ্ছে রঞ্জেন। যে টার্গেটটা দেখতে পাচ্ছ তোমরা চিত্রের মধ্যে, সেই টার্গেটটা কিন্তু 45 ডিগ্রি কোণে রাখা আছে। এক্স-রের একক তুমি একটু আগে শুনেছো রঞ্জেন। এক্স-রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এক্স-রশ্মির বৈশিষ্ট্য, সেগুলো দিকে দৃষ্টিপাত করা যাক। এক্স-রে সরলরেখায় গমন করে, এক্স-রে অদৃশ্য, এটি বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ। আলোর সমবেগে এটি চলে, এর ভেদন ক্ষমতা অত্যাধিক। ফটোগ্রাফিক প্লেটে এর উপরের প্রতিক্রিয়া আছে। সাধারণ আলোর ন্যায় এর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন এবং ব্যাবর্তন ঘটে।
এটি জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে। এক্স রশ্মির তীব্রতা ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে, তীব্রতার ব্যস্তানুপাতিক সূত্র মেনে চলে। তো এক্স রশ্মির যে বৈশিষ্ট্যগুলো দেখলাম শুনলাম তার মধ্যে 1 এবং 3 এখানে গ্রহণযোগ্য। তড়িৎ ক্ষেত্র দ্বারা সে বিক্ষিপ্ত হয় না, বাট এখানে লেখা আছে বিক্ষিপ্ত হয়, এটা গ্রহণযোগ্য নয়। এক্স রশ্মির যে টার্গেটটার কথা বলছিলাম, সে টার্গেটটি কত ডিগ্রি কোণে রাখা আছে এখানে? 45 ডিগ্রি। এখানে ব্যাটারি ইউজ করা হয়, এখানে ফিলামেন্ট, ইলেকট্রন এখানে নির্গত হবে, ইলেকট্রন গিয়ে টার্গেটে আঘাত করবে। এখানে যে টিউবটি দেখতে পাচ্ছিল একটু আগে, সেই টিউবটার মধ্যে বায়ুর চাপ হচ্ছে 10⁻⁷ অ্যাটমসফিয়ারিক। এক্সের বৈশিষ্ট্য থেকে আরও দুটি ঘটনা এখানে জানতে চাওয়া হচ্ছে। এক্সের বৈশিষ্ট্য হচ্ছে এটি কী কী? এটি আর্ট তরঙ্গ এবং এটি সরল রেখায় গমন করে। ইলেকট্রন দেখতে পাচ্ছ সে টার্গেটে আঘাত করছে, টার্গেটে কে আঘাত করে? ইলেকট্রন আঘাত করছে। টার্গেটটি এখানে উত্তপ্ত হবে এবং এই অঞ্চলটা উত্তপ্ত হবে এবং এটাকে ঠান্ডা পানি দ্বারা কিন্তু ঠান্ডা করা রাখা হচ্ছে। আর এটা কপার ব্লক আর মলিবডেনিয়াম ধাতব প্লেটের একটা টার্গেট এখানে রাখা আছে। ক্যাথোড রশ্মি ইলেকট্রন নিচের একটি তেজস্ক্রিয়, এটি তেজস্ক্রিয় রশ্মি নয়। কোনটি? এক্স রশ্মিটি তেজস্ক্রিয় রশ্মি নয়। নিচের কোন রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপাদন করা হয়? ক্যাথোড রশ্মি দ্বারা রঞ্জন রশ্মি উৎপাদন করা হয়। আর এখানে কত ভোল্ট, দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজটা উৎপাদন রাখা হয় সেটা হচ্ছে 30,000 থেকে 50,000-এর মধ্যে। এক্স রশ্মি উচ্চ শক্তি তড়িৎচুম্বক ক্ষেত্রে রশ্মি পড়লে কি হয়? কিছুই হয় না, কারণ তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। কৃষ্ণ বস্তুর বিকিরণও এক্স রশ্মি দ্বারা কোয়ান্টাম দ্বারা ব্যাখ্যা করা হচ্ছে। লাস্ট যে অপশনটা চলে গেল। একটি নিয়ন টিউবে উচ্চ বিভব দেওয়া হলে কি ঘটে? ধনাত্মক নিয়ন আধান নির্গত হয় এবং এর ফলে এখানে এক্সরে উৎপাদন হয়। তোমরা দেখছো এখানে লাল হয়ে গেছে, তাপমাত্রা বেশি এবং এক্সরে উৎপাদন হয়েছে। আর ক্যান্সারের আক্রান্ত সেল ধ্বংস করতে কি লাগে? গামা রে ব্যবহার। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা জেনেছি আলো, শক্তি বা বিকিরণ গুচ্ছ গুচ্ছ আকারে প্যাকেট বা কোয়ান্টাম হিসেবে নিঃসৃত হয়। আলোর এই কণা, প্যাকেট বা কোয়ান্টাকে ফোটন বলে। ফোটনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফোটন কণা চার্জহীন, তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনোভাবে বিক্ষিপ্ত হয় না, প্রতিটি ফোটন কণা আলোর বেগে চলে, একটি ফোটন কণার শক্তি H(f) বা hc/λ, ফোটন কণা স্থির ভর শূন্য, এদের আয়নিত করা যায় না, ফোটন ভরহীন কণা হলেও এর সুনির্দিষ্ট ভরবেগ আছে, এর ভরবেগের সমীকরণটি হচ্ছে P=hf/c। তো কোয়ান্টাম জনককে কোন জনক হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। আর ফোটনের বৈশিষ্ট্যের মধ্যে এখানে তিনটি আমরা একটু আলোচনা করি, তিনটেই সত্য বা সঠিক। সেক্ষেত্রে একটি চিত্রে একটি ভিজুয়াল দেখানো হচ্ছে কোয়ান্টাম তথ্যের উপর ডিপেন্ড করে আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কারের যে আইনস্টাইনের অংশটি। আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কারের প্রারম্ভ ছিল 1873 খ্রিস্টাব্দে। ডব্লিউ স্মিথ নামে একজন টেলিফোন অপারেটর আলোক তড়িৎ ক্রিয়া আবিষ্কার করেন। ট্রান্স আটলান্টিক ক্যাবেলের বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রে তিনি সেলিনিয়াম রোধক ব্যবহার করেন। পরীক্ষাকালে তিনি লক্ষ্য করেন যে সূর্যের আলোক রোধকের উপর আপতিত হওয়ায় বর্তনীর তড়িৎ প্রবাহ অনেকাংশে বৃদ্ধি পায়। পরবর্তীতে বিজ্ঞানী হার্টজ, হলওয়াচ, জে থমসন, লিনার্ড এরা এই ব্যাপারে আরও গবেষণা করেন, কিন্তু আইনস্টাইন তার তত্ত্বের মাধ্যমে এটার প্রপার ব্যাখ্যাটা করতে সক্ষম হয়েছিলেন এবং তার সুবাদে সে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এবং সে আলোক তড়িৎ ক্রিয়ার ভিজুয়ালটির সাথে সাথে আমরা কিছু এমসিকিউ দেখে নিব। কোনটি বিকিরণের কোয়ান্টা? ফোটন এখানে প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ নামে পরিচিত এবং ফোটনের ভরবেগের সমীকরণ একটু আগে তোমাদেরকে আমি বলেছি। সেখানে ইলেকট্রন আলো আপতিত হচ্ছে আর ইলেকট্রনগুলো নির্গত হচ্ছে। দেখো ফটো তড়িৎ প্রক্রিয়ায় আলোর প্রাবল্য বাড়লে আপতিত ফোটনের সংখ্যা হবে, আলোর প্রাবল্য যদি বাড়তে থাকে মানে তীব্রতা বাড়তে থাকে তাহলে এখানে ইলেকট্রন নির্গত হওয়াটাও বাড়বে। কোন কণার বিনিময়ের মাধ্যমে তড়িৎ চৌম্বক বল কার্যকর হয়? ফোটনের মাধ্যমে। ফটোতড়িৎ ক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা, তাপমাত্রা দ্বারা প্রবাহিত হয় না, বিভিন্ন পথে সূচন কম্পাঙ্ক বিভিন্ন হবে। এগুলো কিন্তু হচ্ছে এই যে আলোক তড়িৎ ক্রিয়া সংগঠিত হচ্ছে তার সবগুলোই তার বৈশিষ্ট্য। আলো আপতিত হয়, ইলেকট্রন নির্গত হয় এবং এখান থেকে কিন্তু সামনে যখন অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং মাইক্রো অ্যামিটারে তার পার্ট পাওয়া যাবে। যখন এটার পার্ট পাওয়া যাবে তখন বুঝতে হবে যে হ্যাঁ এখান থেকে এই ফাঁকা অঞ্চলের মধ্যে ইলেকট্রন প্রবাহিত হয়েছে।
ফোটনের ক্ষেত্রে আবারও বৈশিষ্ট্যগুলো দেখো, ফোটনের স্থির ভর শূন্য, শক্তির ভ্যালু, সমীকরণটি, ফোটনের বেগ, এইগুলো যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম ওই বৈশিষ্ট্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং ওগুলো মুখস্থ রাখতে হবে। এটি ফোটনের শক্তি এবং তরঙ্গ দৈর্ঘ্যের একক কোনটি? শক্তির একক হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মিটার। আলোক তড়িৎক্রিয়া সম্পর্কিত সমীকরণটা দেখে নিয়েছিলাম। আলোক তড়িৎক্রিয়ার ও কিছু বৈশিষ্ট্য রয়েছে। আলোক তড়িৎক্রিয়া একটি তাৎক্ষণিক ঘটনা এবং আলো আপতন এবং ইলেকট্রন নিঃসরণের মধ্যে সময়ের ব্যবধান হচ্ছে 10⁻⁹ সেকেন্ডের মতো। প্রত্যেক ধাতু থেকে আলোক ইলেকট্রনের নিঃসরণের জন্য আপতিত রশ্মির একটি ন্যূনতম কম্পাঙ্ক থাকে, যার নাম হচ্ছে সূচন কম্পাঙ্ক। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কিন্তু সূচন কম্পাঙ্কগুলো বিভিন্ন। আলোক ইলেকট্রনের বেগ কোনো নির্দিষ্ট শীর্ষমান মধ্য হতে পারে। আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ আপতিত রশ্মির কম্পাঙ্কের সমানুপাতিক। আর এই নির্গমনের হার কি হবে? আপতিত আলোর প্রাবল্যের সমানুপাতিক। আলোক বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য কোনগুলো? প্রথম দুটো, আলোক তড়িৎক্রিয়ার প্রভাব আপতিত তীব্রতার সমানুপাতিক এবং বিভিন্ন ধাতুর জন্য আলোর তড়িৎক্রিয়ার প্রারম্ভ কম্পাঙ্ক মানে সূচন কম্পাঙ্ক বিভিন্ন হয়। কিন্তু আলো আপতিত হচ্ছে, তড়িৎ প্রবাহ সংঘটিত হচ্ছে এবং এই ঘটনাটাই হচ্ছে কি আলোক তড়িৎক্রিয়ার মেইন বেস। তো ব্যাটারির দুইটা প্রান্তের সাথে যুক্ত করা হয় ক্যাথোড, এপাশে অ্যানোড এবং ইলেকট্রন গতিশীল হবে। যদি আমরা নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করি মানে প্রবাহ মাত্রাটা উল্টে দেই, তখন এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রনটা উল্টা দিকে যাওয়ার গতি তৈরি করে। আলোক তড়িৎক্রিয়ার সূত্রটি ব্যবহার করে নিচের কোনটি নির্ণয় করা যায়? প্ল্যাঙ্কের ধ্রুবক নির্ণয় করা যায়। তখন যখন ইলেকট্রন প্রবাহটা বন্ধ হয়ে যায়, মানে ইলেকট্রন যখন উল্টা দিকে প্রবাহিত ইলেকট্রন প্রবাহ বন্ধ হয়ে যায়, অবস্থাটাকে বলা হয় নিবৃত্তি প্রবাহ। ইলেকট্রন এবং ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সমান হলে তাদের কৌণিক ভরবেগ সমান হয়। আলোক তড়িৎক্রিয়া নির্ণয় কোন সূত্রের উপর নির্ভর করে? শক্তির নিত্যতা সূত্রের উপর নির্ভর করে। যা বলছিলাম, নিবৃত্তি প্রভাব যেটা হয় সেই নিবৃত্তি প্রভাবের সমীকরণটা কি? v = √2ev/m। তার মানে আলো আপতিত হবে, ইলেকট্রন নির্গত হয়ে যে ওই পারে পৌঁছানোর যে বিষয়টা ছিল সেটা তখন আর থাকবে না, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সূচন কম্পাঙ্কের জন্য ধাতু হতে নির্গত ইলেকট্রনের বেগ হচ্ছে 0, কারণ সূচন কম্পাঙ্ক থেকেই শুরু হয়, এরপর থেকে এর থেকে বাড়ানো শুরু করলে এটা বাড়তে থাকবে। সংঘটিত হয় তীব্রতা মানে ইন্টেন্সিটির একটা ব্যাপার আছে। তীব্রতা বৃদ্ধির সাথে সাথে আলোটা পড়ে এবং এখান থেকে কিন্তু প্লেট থেকে ইলেকট্রন নিঃসৃত হওয়া শুরু করে, অপর প্রান্তে পৌঁছালেই কিন্তু তড়িৎ প্রবাহটা সংঘটিত হয়। এটা আমরা থিওরিতে পড়েছি। এখন আমরা গ্রাফটা দেখি। কারেন্ট মানে প্রবাহ মাত্রা, ইন্টেন্সিটি, প্রাবল্য এবং কারেন্টের যে গ্রাফটা দেখা যাচ্ছে, তীব্রতা বৃদ্ধির সাথে সাথে এর মান বৃদ্ধি পাচ্ছে, তীব্রতা হ্রাস করলে এর মান কমছে। তার মানে একটা মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাচ্ছে। তো এখানে যে মূল বিন্দুগামী সরল রেখা আছে, আইনস্টাইন তার আলোক তড়িৎক্রিয়া সমীকরণেও কিন্তু সমীকরণটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানেও লেখচিত্রটা দেখানো আছে, প্রবাহ এবং তীব্রতার গ্রাফটা এমন হবে। তো গ্রাফের ক্ষেত্রে কেন এই গ্রাফটা হচ্ছে বুঝতে পেরেছো? তীব্রতা বৃদ্ধির সাথে সাথে প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, তার মানে ইলেকট্রন নিঃসরণটা বৃদ্ধি পায়। তীব্রতা আবার হ্রাস করে ফেললে ইলেকট্রন নিঃসরণও হ্রাস পায়। তো এই লাইনটা কিন্তু গ্রাফের ক্ষেত্রে মুখস্থ করে রাখবো। আমরা গ্রাফ আসলে আমরা এই লাইনটা এভাবে দেখে এবং এই সমীকরণের জন্য গ্রাফ যদি বলে যে এই সমীকরণের জন্য গ্রাফ কোনটি হবে, তার ক্ষেত্রে কিন্তু এই গ্রাফটি মুখস্থ রাখবো। এছাড়া আরও একটা অপশন আছে, নিচের একটা লাইন দেখো, তরঙ্গ দৈর্ঘ্য আলট্রাভায়োলেট রে, এটা বেনিয়ে আসা কলা 60টি রং আছে। আইআর আছে অবহেলিত মানে ইনফ্রারেড রে, এগুলোর জন্য কিন্তু ডিপেন্ড করে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথেও কিন্তু একটা ফ্যাক্টর এখানে। তরঙ্গ দৈর্ঘ্য তুমি যত কমাচ্ছ, খেয়াল করে দেখো এখানে হ্রাস পাচ্ছে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য 124 ন্যানোমিটার দেখাচ্ছে, মানে কমানো হচ্ছে। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য কম হলে কম্পাঙ্ক বেশি হয়। এখানে দেখো একটা গ্রাফ আছে, শক্তি এবং কম্পাঙ্কের গ্রাফ। কম্পাঙ্ক বৃদ্ধির সাথে সাথে এই শক্তিটা কোন শক্তি? এই শক্তি হচ্ছে যে ইলেকট্রনটা নিঃসৃত হচ্ছে, এই যে ছোটো ছোটো ইলেকট্রনগুলো দেখছো, এইগুলোর গতিশক্তি, এই শক্তিটা তত বৃদ্ধি পাবে। তার মানে এটা বৃদ্ধি পাচ্ছে গ্রাফটা সামনের দিকে। তো দেখো ইলেকট্রনগুলো দৌড়াদৌড়ি করতেছে, কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য যদি তুমি বৃদ্ধি করা শুরু করো এখানে, তাহলে এখানে দেখো কম্পাঙ্ক হ্রাস পাচ্ছে, আপতিত কম্পাঙ্ক এবং শক্তি, নিঃসৃত ইলেকট্রনের শক্তিও হ্রাস পাচ্ছে। কম্পাঙ্ক বৃদ্ধির একটা পর্যায়ে এসে কিন্তু কম্পাঙ্কের হ্রাসের একটা পর্যায়ে এসে কিন্তু শক্তি আর থাকছে না, মানে ইলেকট্রনটা আর নিঃসৃত হচ্ছে না। এই যে পর্যায়টা, এই পর্যায়টাই হচ্ছে কিন্তু মানে আমরা যেটাকে বলি যে সূচন কম্পাঙ্ক, সেই সূচন কম্পাঙ্কের কিন্তু এই লাইনটা। এবং আইনস্টাইনের যে তত্ত্বগুলো আছে সম্পর্কিত, সেগুলোও কিন্তু তোমরা থিওরিতে পড়েছো। তরঙ্গ দৈর্ঘ্য আরও বৃদ্ধি করো, আপতিত কম্পাঙ্ক আরও হ্রাস পাবে, তখন কিন্তু আর ইলেকট্রনের কোনো শক্তি থাকছে না।
ঘটনাটা থেকে যে তথ্যগুলো পয়েন্ট আউট করেছিলাম তার মধ্যে পয়েন্টগুলো নির্দেশিত চিত্রে দেখতে পাচ্ছ। এখানে আসলে এই ঘটনাগুলোর থেকেই যে তথ্যগুলো পাওয়া গিয়েছে এগুলো তোমাদের ইসাক স্যারের বইতেও গুরুত্বপূর্ণ তথ্যাবলীর অংশের মধ্যেও দেওয়া আছে, ওখান থেকেই তোমাদের জন্য এখানে সন্নিবেশিত হয়েছে। 2 নম্বর পয়েন্ট এখানে দেখা যাচ্ছে যে সর্বাধিক গতিশক্তির পরিবর্তনের লেখচিত্রের ঢাল প্লাঙ্কের ধ্রুবক নির্দেশ করে। আসলে যে কোনো কার্ভ করা রেখেও কিন্তু এটা ঢাল প্রকাশ করে। গতিশক্তি এবং তীব্রতার সম্পর্কসূচক সমীকরণটি এটা খুব আলোচিত, একটু আগে দেখেছো। বারবার কিন্তু ঘুরে ফিরে একই ধরনের সম্পর্কগুলোই চলে আসতেছে, দেখছো। এছাড়া এর সাথে রিলেটেড যেহেতু ফোটন নিয়ে কথাবার্তা বলছি, ফোটন নিয়ে ডি ব্রগলিও কথা বলেছেন। তার নির্দেশিত তত্ত্ব অনুযায়ী গ্রাফ কিন্তু ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের গ্রাফটা কিন্তু এমন। এই গ্রাফগুলোই কিন্তু ফিক্সড এই অধ্যায়ের জন্য, অতএব তোমরা এই গ্রাফগুলোকে মুখস্থ করে নিবা যেন যে কোনো ধরনের প্রশ্ন আনসার করতে পারো। দেখো বইয়ে যে কয়েকটা গ্রাফ দেওয়া আছে সেগুলো আলাদা করে দেখানো হচ্ছে এখানে। প্রথমে বলা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় অ্যামিটারের কোনো পার্ট পাওয়া গেল না, অ্যামিটারের পার্ট পেতে হলে কী করতে হবে, কারণ আলো না পড়লে তো পার্ট পাওয়া যাবে না, অ্যামিটারের মধ্যে কারেন্ট যাবে না, কারণ আলোক রশ্মির কম্পাঙ্ক বাড়াতে হবে। নিচের অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক বা ধীরে ধীরে প্রমাত্রা বাড়বে, তার মানে 1 আর 3, এখানে তো তীব্রতা হ্রাস পাচ্ছে, মানে এটা হচ্ছে না, তাহলে 1 আর 3ই এটা হচ্ছে, তার মানে 1 আর 3ই কিন্তু এই ক্ষেত্রে সঠিক উত্তর। তো মনে রাখবা কিন্তু এই অপশনটা কিন্তু আমি তোমাদেরকে ভিজুয়াল গ্রাফের মধ্যে দিয়ে দেখাইনি, কারণ এই অংশটা কিন্তু ডি ব্রগলির আলাদা একটা ব্যাখ্যা তোমরা থিওরিতে লাস্ট কয়েকটা ক্লাসে পড়েছো। আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ অনুযায়ী কোন লেখচিত্রটি বিকিরণের কম্পাঙ্কের সাথে সর্বাধিক গতিশক্তির পরিবর্তন নির্দেশ করে? অবশ্যই 4 নম্বরটি ঘ। এতক্ষণ আলোচনায় আমরা সেটাই পড়েছি, বাকিগুলো তো হচ্ছে না। লাস্ট অফ অল ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে একটা গ্রাফ দেখো। ডি ব্রগলি প্রস্তাব অনুযায়ী নিচের কোন গ্রাফের সাহায্যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়? মুখস্থ গ্রাফ একেবারেই অপশন 1 নম্বরে। 1925 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কম্পটন প্রস্তাব করেন যে কোনো একটি শক্তিশালী ফোটনের সাথে পদার্থের কণিকা ইলেকট্রনের সংঘর্ষ ঘটলে ফোটনটি ইলেকট্রনটিকে কিছু শক্তি প্রদান করে। বিক্ষিপ্ত ফোটনের শক্তি আপতিত ফোটনের চেয়ে কম হয়। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্যের এই পরিবর্তনকে কম্পটন প্রভাব বা কম্পটন ক্রিয়া বলে। একটু আগে ভিজুয়ালটিতেও তোমরা এমনই একটা দৃশ্য দেখেছো যে আপতিত ফোটনটি এসে যখন এখানে ধাতব পাতকে আঘাত করলো, ইলেকট্রনটি অন্যদিকে সরে গেল এবং প্রোটনটি এদিকে তার শক্তি আগের তুলনায় শক্তির লেয়ারটির তুলনায় এখানে শক্তির লেয়ার হ্রাস দেখাচ্ছে এবং ইলেকট্রনটি বাকি শক্তি নিয়ে অন্যদিকে গমন করলো। তো এখানে যে কোণে বিক্ষিপ্ত হয় সেই কোণটির নাম হচ্ছে থেটা। থেটা কোণে এখানে বিক্ষিপ্ত হচ্ছে। আমরা এখান থেকে জানতে পারি কম্পটন ক্রিয়ায় বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের তুলনায় বেড়ে যাবে। তার মানে যে আপতিত তরঙ্গ দৈর্ঘ্যটা ছিল তার তুলনায় বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়েছে। ইলেকট্রনের সাথে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হয় কম্পটন প্রভাব। এই পরিবর্তনটা পার্থক্যটা মানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য থেকেই বোঝা যায় যে শক্তির পরিবর্তনটা হয়েছে, আর এই প্রভাবটাকেই বলে কম্পটন প্রভাব। আর এই কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য যে প্রভাবটা বের করা হয়েছে তার সমীকরণটা হচ্ছে AC ল্যামডা সি ইকুয়াল টু H/m0c, এবং সেই মানটি কত এসেছিল থিওরিতে পড়েছো 0.02468 অ্যাংস্ট্রম। MCQর জন্য কিন্তু এই মানটি তোমাকে মুখস্থ রাখতে হবে। কোয়ান্টাম তত্ত্বতে প্রমাণিত হয়েছে যে বিকিরণ বা শক্তির দ্বৈত ধর্ম রয়েছে, একটি কণা ধর্ম অপরটি তরঙ্গ ধর্ম। এই মতবাদ আবিষ্কৃত হওয়ার 23 বছরের মধ্যেও কোনো বিজ্ঞানীর মাথায় আসেনি যে শক্তির ন্যায় পদার্থের দুটি ধর্ম থাকতে পারে, অর্থাৎ পদার্থেরও তরঙ্গ প্রকৃতি থাকতে পারে। 1924 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী লুইস ডি ব্রগলি এ মতবাদ প্রচার করেন। তার যে সমীকরণটি ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ, এটা প্রচলিত বা পরিচিত খুব, ল্যামডা ইকুয়াল টু H/p। কণা তরঙ্গের বৈশিষ্ট্য হলো 1 এবং 3 কেবলমাত্র গতিশীল কণার সঙ্গেই তরঙ্গ জড়িত, আর 3 হচ্ছে কণার ভরবেগ বাড়ালে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়। এখানে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সমীকরণ দেখানো হচ্ছে, তার মধ্যে 2 এবং 3 নম্বরটাই সঠিক। ল্যামডা ইকুয়াল টু H/p এবং ল্যামডা ইকুয়াল টু H/p এর জায়গায় mv আসতেছে। এই দুটো সমীকরণ থেকে আরও কিছু মতামত এখানে তোকে মনে রাখতে হবে। দেখো ল্যামডার সাথে m এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, অর্থাৎ কণার ভর যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ক্ষুদ্র হবে। দেখো ল্যামডার সাথে p এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভরবেগ যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ক্ষুদ্রতর হবে। ল্যামডার সাথে v এর সম্পর্কও কিন্তু ব্যস্তানুপাতিক,
অর্থাৎ ভি যদি শূন্য হয়ে যায় ল্যামডা হয়ে যাবে কি অসীম, অর্থাৎ পদার্থের কণাগুলো কেবলমাত্র গতিশীল হলেই সংশ্লিষ্ট কণা তরঙ্গের অস্তিত্ব থাকে। কোনো কণার সাথে সংশ্লিষ্ট তরঙ্গদৈর্ঘ্য কণাটির আধান নিরপেক্ষ। যদি আলফা বিটা ল্যামডা আলফা ল্যামডা পি এবং ল্যামডা সি ক্রমের শক্তি আলফা কণা প্রোটন কণা মিলে দ্বিপলি তরঙ্গদৈর্ঘ্য থাকে, তাহলে 2 নম্বর অপশনটা এখানে সঠিক, ল্যামডা সিটা বড় হবে পি এর তুলনায় আলফার তুলনায়। ডি ব্রগলির পরে সভাপতি আসে হাইজেনবার্গের অনিশ্চিত নীতি। হাইজেনবার্গের অনিশ্চিত নীতির জন্য 1 এবং 3 নম্বর এই 2 নম্বর দুটো সমীকরণকে তোমরা মুখস্থ রাখবে। এবং এখানে দেখা যাচ্ছে শক্তির সময়ের অনিশ্চয়তা হলো কোনটা, এই অপশনের সাথে মিল রেখে 3 নম্বরটা মিলে। এখানে পার্থক্য হচ্ছে এই স্কাট একটা শব্দ আসছে, এই শব্দটাকে কি বলে স্কাট, আর এখানে আছে h/2π, একই কথা। এই স্কাটের ভ্যালু হিসেবে তোমরা মনে রাখবা h/2π-কে। ট্রেনে করে যাচ্ছিল, চেকার তাকে টিকিট দেখাতে বললে আইনস্টাইন টিকিটটা খুঁজে পাচ্ছিল না। চেকার বলল, স্যার আমি আপনাকে চিনতে পেরেছি, টিকিট লাগবে না। আইনস্টাইন চিন্তা পড়ে গেলেন। চেকার বলল, স্যার চিন্তা করতে হবে না, টিকিট তো লাগবে না। আইনস্টাইন বলল, টিকিটটা না পেলে আমি কি করে জানবো আমি কোথায় যাচ্ছিলাম? তথ্য আইনস্টাইনও ভুলে যেত, তুমিও ভুলে যেতে পারো। এগুলো বারবার অনুশীলন করলেই কিন্তু মনে রাখতে পারবে। টেক্সট বইটা ভালো করে পড়ো অথবা ভিডিওটা বারবার রিভিউ করে শুনো, ইনশাল্লাহ এমসিকিউ নিয়ে তোমার প্রবলেমগুলো সলভ হবে। আধুনিক পদার্থবিজ্ঞানের ম্যাথের অংশে আমরা ঢোকার পূর্বে একটা অংশ দেখে নাও, জুল, ইভি এবং এমইভি। জুল এবং ইভির মধ্যে সম্পর্ক হচ্ছে 1.6 × 10⁻⁻19 এবং ইভি থেকে এমইভি সম্পর্কটা হচ্ছে 10⁻6। জুল থেকে ইভি, ইভি থেকে এমইভি, নিচ থেকে যখন উপরের দিকে যাব তখন ভাগ করে করে যাব, আবার ইভি এমইভি থেকে যখন জুলের দিকে আসবো এটা কিন্তু গুণ করে করে আসবো। পুরো চ্যাপ্টারের ম্যাথ জুড়েই কিন্তু এই জিনিসটা লাগতে পারে, তো এটার ব্যাপারে সচেতন থাকবা। এটা শর্টকাট মেথড হিসেবে মনে রাখতে পারো। আমি ক্লাসের ক্ষেত্রে বলি যেভাবে, তা হচ্ছে এরকম যে হ্যাঁ, একতলা, দোতলা, তিনতলা এই 3টা ফ্লোরে উঠতে কিন্তু কষ্ট হয়, তাই সেক্ষেত্রে ভাগ, এবং উপর থেকে নিচে নামতে সহজের ক্ষেত্রে গুণের মেথডটা আমি ইউজ করতে পারি। তো এখানে কিন্তু মুখস্থ ভ্যালু প্রথম ম্যাথটির জন্য ছিল 1 ইভি সমান কত জুল, একেবারে মুখস্থ অ্যান্সার দেখতে পাচ্ছ, মার্ক হয়ে গেছে অলরেডি, 1.6 × 10⁻⁻19 জুল। একটি ইলেকট্রন 0.99 দ্রুতিতে গতিশীল হলে চলমান ভর কত? তো 3-এর উত্তরে এই ফর্মুলাটা আগেই জানা আছে, থিওরির মধ্যে পড়েছে, সেখানে v = এত এবং v/c কিন্তু এই মানটা আসে। মুখস্থবিদ্যা হচ্ছে m0 স্থির ভর, এবং সেই মানগুলো যদি সরাসরি বসিয়ে দাও দেখা যাচ্ছে মার্ক হয়ে যাচ্ছে কোন আনসারটা 6.45 × 10⁻³ কেজি চলে আসতেছে। 4, একটি রকেট কত দূরত্বে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের 1/4 হবে? এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ঘটনাটা খেয়াল করো, l = L0 এর উপর ফর্মুলাটা আসছে, l = L0/4, 4 ভাগের 1 ভাগ বলছে, 1/4, L/L0 = 1/4, মানটি সাইড চেঞ্জ করো, বসাও, রুট করে দাও, স্কোয়ার করো, এবং ফাইনালি যে ফর্মুলাটা আসে v = c √1 - L/L0²। এই ফর্মুলাটাকে এখানে শর্টকাটের জন্য মনে রাখতে পারো, এবং দেখা যাচ্ছে রেজাল্ট কত আসতেছে 2.9 × 10⁸ মিটার। এবারে 11 নম্বর ম্যাথটা খেয়াল করো, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য 6630 অ্যাংস্ট্রম হলে শক্তি কত হবে? এবং ফোটনের তরঙ্গ শক্তি আমরা জানি h/λ, এখানে h এর ভ্যালুটা মুখস্থ, ল্যামডা হচ্ছে 6630 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রমের ভ্যালুটাও কিন্তু আমাদের মুখস্থ, এবং সরাসরি সব মানগুলো বসিয়ে দিলে সরাসরি ম্যাথ এটা 3 × 10⁻19 জুল চলে আসছে অ্যান্সার। কোনো বস্তু কণা আলোর দ্রুতিতে চললে এর ভর কত হবে? ভরের সম্পর্কে এটা, বস্তুটা যদি আলোর বেগে চলে v = c এবং ভ্যালুর মান বসে c/c, তার মানে 1 1 - 0 হয় এবং ভর হবে অসীম, তার মানে আলোর বেগে চললে সেই বস্তুটার ভর কিন্তু অসীম। মুখস্থ মান ম্যাথ করে দেখিয়ে দিলাম, আর মুখস্থ মানটা মনে রাখতে হবে তোমাকে। 20 নম্বর ম্যাথে যেতে আসছে, 1 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের একটি তড়িৎচুম্বক তরঙ্গের শক্তি কত? আর শক্তি সেই 11 নম্বর সূত্রটাই একই রকম, = hc/λ, ভ্যালুগুলো সব বসিয়ে দাও। এটা যে ভ্যালুটা 20 নম্বর অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু আসে, টু ডিরেক্টলি আসে না। তারপর আমরা দেখছিলাম যে অ্যান্সারটা আসতেছে কোন। এবারে 21 নম্বর ম্যাথে দেখা যাচ্ছে, কোনো পৃষ্ঠের সূচন কম্পাঙ্ক 18 × 10⁻14 হার্টজ, ওই পৃষ্ঠের এত আলো আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি কত? তো ফটোতড়িৎ ক্রিয়ার সূত্র অনুযায়ী আমরা জানি = ω0 + kmax, কার্যপেক্ষক প্লাস গতিশক্তি, চেঞ্জ করে নাও। এর ফর্মুলাও জানি, W0 এর ফর্মুলাও জানি, মানগুলো বসাও, এবং ভ্যালুগুলো সবই দেওয়া আছে এখানে, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক যথারীতি মান বসালি
কেউ চলে আসতেছে কত 2.98 ইন্টু 10⁻⁻19, যা তোমার এখানে কোন অপশনে আছে, খ, দ্বিতীয় অপশন। এছাড়া তুমি এই অথবার ফর্মুলাটাও শর্টকাট এটাও ইউজ করতে পারো, কে ম্যাক্স এইচ এফ মাইনাস এস এফ নট, এফটা আলাদাভাবে বের করে এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা ইউজ করতে পারো। পরে নিচের উদ্দীপক থেকে আলোকে 23 এবং 24 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। একগুচ্ছ প্রতিটি ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে, উদ্দীপকে উল্লিখিত ফোটনের শক্তি বলা আছে। তাহলে ইকুয়াল টু এইচ এফ শক্তি, এখানে একটা সংশোধনী আছে যে প্রশ্নে দেখো এখানে দেওয়া আছে 10⁻17 হার্টস, বাট এখানে হবে 3×10⁻17 হার্টস, তাহলেই কেবল এই আনসারটি হবে। এটা যেহেতু বোর্ডের কোশ্চেন সেখান থেকে কারেকশনটা দিয়ে দিয়েছি। 24 উদ্দীপকের উল্লিখিত ফোটনের বেগ, এত তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগের মধ্যে কোনটি সঠিক? প্রত্যেকটা জিনিসেরই মান বের করে দেখা হলো এবং প্রত্যেকটা অপশনই এখানে সঠিক, তার মানে গ এখানে সঠিক আনসার। আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং ভরবেগ সবগুলোই সঠিক এখানে। এবার 30 নম্বর ম্যাটার দেখা যাচ্ছে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 3 অ্যাংস্ট্রম হলে কম্পাঙ্ক কত হবে? এটা তো সহজ, এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা, সি ইকুয়াল টু এফ ল্যামডা ফর্মুলা থেকে আসে, সি এর ভ্যালু ল্যামডার ভ্যালু সব বসিয়ে দিলে 10⁻18 হার্টজ সরাসরি আসতেছে। 2 এমইউ সমান কত? 2 এমইউর ক্ষেত্রে কিন্তু 1 এমইউর ভ্যালুটা মুখস্থ, 931.5 এমইভি ভ্যালুটা বসিয়ে দিলে 2 দিয়ে মাল্টিপল 1863 এমইভি চলে আসছে এবং 4 নম্বরের অপশনটা। 40 নম্বর 40 খুব ইম্পর্টেন্ট। একটি ধাতুর প্রারম্ভ তরঙ্গ দৈর্ঘ্য এত, এই ধাতু থেকে ইলেকট্রন নিঃসরণ করতে হলে নিচের কোন অপশন থেকে আলো ফেলতে হবে? দেখো অপশনের মধ্যে অবহেলিত, লাল আলো, অতি বেগুনি রশ্মি, 4টি অপশন দেখা যাচ্ছে। এই অপশনগুলোর মধ্যে কিন্তু আসলে আলোর নামটাই এখানে বেশি জরুরি। এবং আলোর নামের ক্ষেত্রে আমরা জানি যে আলোর কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যগুলো আলাদা আলাদা। এখানে দেখো সূচন তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ ল্যামডা নট ইকুয়াল টু 5200 অ্যাংস্ট্রম দেখা যাচ্ছে। এটাকে আমাদের ন্যানোতে একটু কনভার্ট করুন আমাদের সুবিধার জন্য। এখানে একটি চার্ট তুমি এই মুহূর্তে দৃশ্যমান দেখছো, ইনক্রিজিং এনার্জি থেকে আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে মানে অবহেলিত রশ্মি, এই তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কগুলো ন্যানোমিটারে কনভার্ট করা দেয়া আছে। এই ভ্যালুগুলো যদি নেই, ক এবং খ অপশনে দেখা যাচ্ছে অবহেলিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1000, লালটা হচ্ছে 625 থেকে এতর মধ্যে, এবং অতি বেগুনি রশ্মি দেখো 10 ন্যানোমিটারের মধ্যে আছে। এই তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এবং সম্পর্কগুলো যদি অ্যানালাইসিস করি, জানা আছে কি আলোর তড়িৎ ক্রিয়া সংঘটিত হয়, ল্যামডা নট আর ল্যামডার সম্পর্কটা এখানে দেখা যাচ্ছে। এবং সবগুলো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ঘ নম্বর অপশনটাই মাত্র এইটা এবং এটার মধ্যে সম্পর্কটাই শুধু একে সাজেস্ট করতেছে। তার মানে এই আলট্রাভায়োলেট ক্ষেত্রে যে তরঙ্গ দৈর্ঘ্যটা তা কিন্তু ওর থেকে কম, আর আমরা জানি যে কম হলেই কেবলমাত্র এখানে আলোক তড়িৎ ক্রিয়া সংঘটিত হবে। তো এখানে এটা কম হচ্ছে কার ক্ষেত্রে? আলট্রাভায়োলেটের ক্ষেত্রে, যা 4 নম্বর অপশনে পাওয়া যাচ্ছে। এখানে 41 নম্বর কোশ্চেনে দেখা যাচ্ছে কোন ধাতব পৃষ্ঠে আপতিত ফোটনের শক্তি কার্য অপেক্ষক দ্বিগুণ, তার মানে আপতিত শক্তি ই কার্য অপেক্ষক 2W0 এর দ্বিগুণ। আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ করলে, মানে আপতিত আলো মানে ল্যামডার মান কত করলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তি মানে কে এর মানটা দ্বিগুণ হবে? তো আমরা প্রথম ক্ষেত্রটা আসি, এখানে দ্বিগুণের যেটা ই ইকুয়াল টু W0 প্লাস কে, W0 ইকুয়াল টু ই প্লাস কে, সেখানে এটার W0 এর ভ্যালুটা বসিয়ে দাম, কে এর একটা ভ্যালু চলে আসলো। দ্বিতীয় যখন আপতিত তরঙ্গ কতক্ষণ করলে ফটো ইলেকট্রনটি পাওয়া যাবে, দ্বিতীয় ক্ষেত্রে যেটা W0টা ফিক্স থাকে, কারণ আমরা জানি সূচন কম্পাঙ্ক, কার্য অপেক্ষক এগুলো স্থির থাকে। ই প্রাইম মাইনাস কে প্রাইম, ই W0 এর ভ্যালু আছে, ই প্রাইম মানে কে প্রাইম মানে হচ্ছে 2k, জাস্ট ভ্যালুগুলো এখন এন্ট্রি করে দেবে। দেখা যাচ্ছে ম্যাথটা আসলে একটু বড় হয়ে গেছে, থিওরিটিক্যাল ম্যাথ এমসিকিউ, যাই হোক আমরা ম্যাথটা প্র্যাকটিসটা করে যাই। দেখা গেল ল্যামডা প্রাইম লাস্ট অফ অল 2/3 ল্যামডা, মানে 2/3 এর গুণ। খুব ইম্পর্টেন্ট থিওরির জন্য আবার হাতে কলমে প্র্যাকটিস করে নিও। আলোর তড়িৎ নিবৃত্তি এত ইভি হলে দ্রুততম ফটো ইলেকট্রনের গতিশক্তিটা কত? আমরা জানি ফটোতড়িৎ নিবৃত্তি ইউভের মান ফটোতড়িৎ ক্রিয়ার গতিশক্তির সর্বোচ্চ সবসময় সমান হয়, মানে নিবৃত্তি ব্যবহৃত করা হয় সর্বোচ্চ গতিসম্পন্ন ইলেকট্রনটিকে থামানোর জন্য। তো থিওরিক্যালি আমরা বলতে পারি এখানে এই ভি নটের ভ্যালুটা কে ম্যাক্স ইকুয়াল, ম্যাথটাও তারপর করে দিয়ে রাখছি, পজ করে আবার একবার রিভিউ করে দেখে নিও। সোডিয়ামের সূচন তরঙ্গ দৈর্ঘ্য এত হলে কার্য অপেক্ষক কত? ভেরি ইজি, W0 ইকুয়াল টু AC বাই ল্যামডা নট, ভ্যালুগুলো বসিয়ে দাও, জুল থেকে ইভি, দেন দেখা যাচ্ছে এটা কাছাকাছি আছে ক্লোজেস্ট টু 1.83 ইভির সাথে। তো এটাকে আমি এরপর 58 নম্বর ম্যাথ। নিচের কম্পটন ক্রিয়া নির্দেশ করা হচ্ছে। কম্পটন ক্রিয়ার লেখা তোমরা শুনেছো এবং চিত্র তোমরা এখানে সেখানে দেখেছো। এটা আপতিত তরঙ্গের রশ্মি, এটা বিক্ষিপ্ত ইলেকট্রনের দিক, এটা বিক্ষিপ্ত ফোটনের দিক, মাঝখানেটা কত কোণে বিক্ষিপ্ত হয়েছে তার দিক, এবং সেক্ষেত্রে আমরা বিক্ষিপ্ত এবং আপতিত তরঙ্গের পার্থক্যের সমীকরণটি আমরা কম্পটন থিওরির মধ্যে পড়েছি। তবে এখানে একটা সংশোধনী হচ্ছে, চিত্রের মধ্যে কোনো আপতিত তরঙ্গ দৈর্ঘ্যের মানটি দেয়া নেই, এখানে সেই মানটি আমি দিয়ে দিয়েছি। যেহেতু এটা বোর্ড কোশ্চেন, অবশ্যই সেই কোশ্চেনটা পাওয়া যায় কোথা থেকে হচ্ছে।
পরবর্তীতে মানটি যদি বসিয়ে দিই এবং ল্যামডা প্রাইম এবং সব কিছু মিলিয়ে ল্যামডার ভ্যালুটা দরকার ছিল, এফ দেওয়া আছে, ল্যামডা ইকুয়াল টু এফ বাই সি, সেখান থেকে ভ্যালুটা চলে আসছে এবং বাকি মানগুলো তো মুখস্থ, তাদের জল বসিয়ে গেলে মানটি পাওয়া যাচ্ছে 3.30 × 10⁻10 মিটার। একজন মহাকাশচারী তার গতির সাহায্যে 10 লাইটের দূরত্বকে 48 লাইটের অপেক্ষা কম দূরত্বে পরিণত করলেন। তার মানে দৈর্ঘ্য আগে বেশি ছিল পরিমাপকৃত, পরে দৈর্ঘ্যটা কম তার কাছে মনে হয়েছে, এই জন্য তার গতিবেগ কত হবে। তো আমাদের নর্মাল অ্যাজ ইউজুয়াল এল এর ফর্মুলা জানি, তো শর্টকাটটাও আমরা প্রথম ম্যাথটাতে সেকেন্ড ম্যাথটাতে দেখে এসেছিলাম। তো ভি ইকুয়াল টু সি রুট ওভার 1 - এল, তবে আমাদের পরিমাপকৃত পরবর্তী ম্যাথটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে এল গতিশীল অবস্থা, ছোট দৈর্ঘ্যটি, আর বড় দৈর্ঘ্যটি হচ্ছে এল নট, সেখানে 48/60 ভ্যালু করলে 0.6 সি। 54 ম্যাথটাতে দেখা যাচ্ছে একটি ইলেকট্রনের গতিশক্তি 500 ইভি হলে এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য কত। আর গতিশক্তি সমীকরণ আমরা জানি যে ইকুয়াল টু p²/2m, সেখান থেকে p এর ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা পাচ্ছি p এর জায়গায় আবার ডি ব্রগলি তরঙ্গের ভরবেগের শক্তি h/λ, আর গুণ করে আমরা ক্লিয়ার করে নিলাম ল্যামডা ইকুয়াল টু h/√2me। এর ভ্যালু হচ্ছে 500 ইভি, ইভিটাকে কিন্তু আমরা জুলে নিয়ে কনভার্ট করতে হবে। মানটি বসিয়ে দাও, চলে আসতেছে আনসার কতটুকু, 0.549 অ্যাংস্ট্রম। অপশনগুলোতে দেখা যাচ্ছে ক্লোজেস্ট হচ্ছে 4 নম্বরটা 0.55 অ্যাংস্ট্রম, তাহলে আমরা এটাকে অ্যান্সার ধরবো। যদি মহাকর্ষ বলের সূচক 1 হয় তবে সবল নিউক্লিয় বলের আপেক্ষিক সবলতা কত। একটা সবলতার পাল্লার চার্ট দেখতে পাচ্ছ, মহাকর্ষীয় বলের সাথে সবল নিউক্লিয় বল 10⁻14, তাহলে 10⁻14 এখানে আনসার। একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.6 10⁸8 মিটার/সেকেন্ড বেগে ধাবমান মহাকাশে চড়ে ছায়াপথ অনুসন্ধানে গেলেন। তিনি 55 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। বর্তমান বয়সটি কত। তো সময়ের অঙ্কগুলো T=1 - b² আগে থেকেই জানো। T0 হচ্ছে মহাশূন্যে যে থাকবে তার বয়স গণনার সময়টা, সেখান থেকে ক্যালকুলেশন থিওরি মতোই ক্যালকুলেশনটা কত চলে আসতেছে 27.44 বছর, এবং বর্তমান বয়সের সাথে তার আগে যে বছর বয়সে সে চলে গিয়েছিল সেই বয়সটা যোগ করলে আসতেছে 57.44 ইয়ার্স। 69 নম্বর মধ্যে দেখা যাচ্ছে সূচন কম্পাঙ্কের আলোর জন্য ধাতু থেকে নির্গত ইলেকট্রনের বেগ হচ্ছে। এই ইনফরমেশনগুলোর সাথে আসলে এখানের কথার কোনো মিল নেই। আসলে বেসিক্যালি এটা হয়তো অন্য কোনো বড় কোশ্চেনের সাথে একটা লিঙ্ক ছিল, তাই আসলে এটার তো পর্যাপ্ত তথ্য নেই। 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ হলো। তো ফোটনের ভরবেগের সূত্র হচ্ছে p = h/λ, এস এর মান মুখস্থ, ল্যামডা এখানে দেওয়া আছে 600 ন্যানোমিটার। ন্যানোমিটার তোমরা জানো যে 10⁹ দিয়ে এটা কনফার্ম করতে হয়, এবং এটার ভ্যালু চলে আসতেছে 1.105 10⁻27। তো কি বলতে পারি আমরা, এটা অবশ্যই কিন্তু অপশনটা হচ্ছে কত নম্বরে আছে, গ নম্বর অপশনটা হবে। 73 একটি আলোকরশ্মি পটাশিয়ামের উপর আপতিত হওয়া তা থেকে এত শক্তি ফটোলেটা নির্গত হলো, এত গতিশক্তির, কিন্তু এটা ইভিতে দেওয়া আছে, গতিশক্তি নির্গত হলো এবং পটাশিয়ামের কার্যপেক্ষকটাও ইভিতে দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে = W0 + K max E, এবং W0 এবং এটা ইভিতে দেওয়া, ইভিতে আসলো, চুলে কনভার্ট করে নিলাম E = hc/λ, এখান থেকে ল্যামডাটা চলে আসতেছে লাস্ট অফ অল কত, গ নম্বর অপশনতে ম্যাচ করছে 3276 অ্যাংস্ট্রম। 74 নাম্বারটা দেখা যাচ্ছে এটি ধাতব পৃষ্ঠ হতে নিঃসৃত ইলেকট্রনের সর্বাধিক বেগ কত হলে নিবৃত্তি বিভব পার্থক্য এত হবে। তো গতিশক্তির সাথে নিবৃত্তি বেগ সম্পর্কে আমরা জানি Kmax = EV0, আর Kmax এর জায়গায় 1/2m Vmax² আসে, EV0, আর Vmax = 2m। এটাকে আমরা শর্টকাট SC মানে শর্টকাট হিসেবে মনে রাখতে পারি, এবং এক্ষেত্রে EV0 V0 তো দেয়াই আছে উদ্দীপকের মধ্যে, প্রশ্নের মধ্যে 0.96 V, এবং একদম মুখস্থ, ভালো ভ্যালুগুলো বসালে কিন্তু কাঙ্ক্ষিত মানটা চলে আসছে, এবং এটা হচ্ছে অপশনের খ। মেসনের গড় আয়ু এত সেকেন্ড, এত বেগে গতিশীল মেসনের আয়ু কতটুকু। গতিশীল সময়টা চেয়েছে, গতিশীল সময়টা তো টি এবং T0 মধ্যে আমরা জানি যে বস্তুটি গতিশীল হয় তার সময়টা তাকেই পরিমাপ করতে হয়, বা তার ক্ষেত্রে অনুযায়ী তার ক্ষেত্রটা তার জন্য স্থির, অর্থাৎ সেটা T0টা বের করতে হবে, এবং মান সবই দেওয়া আছে, ভ্যালুগুলো বসালে যেটা আসতেছে সেটা ম্যাচ করতেছে গ নম্বরের অ্যান্সারের সাথে। একটি নিউট্রনের ভর এত কেজি এবং এটি এত বেগে গতিশীল, এর গতিশক্তি কত হবে। তো K = 1/2m Vmax², কে বের করতে হবে, ইটস ভেরি ইজি, সব ডাটা এন্ট্রি করা আছে। যদি এখানে পার্থক্যটা হচ্ছে জুল থেকে ইভিতে নেওয়ার জন্য, জুল থেকে ইভিতে নেওয়ার টেকনিকটা এখানে অ্যাপ্লাই করলেই হচ্ছে। এবার 76 স্থির অবস্থান থেকে 10 কিলোওয়াট বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে একটি ইলেকট্রনের চূড়ান্ত বেগ কত হবে।
তো গতিশক্তির সাথে চূড়ান্ত বেগ বা ইলেকট্রোভোল্টেজের সম্পর্ক আগের অঙ্কগুলো দেখেছি হাফ এম ভি স্কোয়ার ইকাল টু ইভি, সেখান থেকে বি এর যে শর্টকাট ফর্মুলাটা আগের অঙ্কটাতে লিখেছিলাম 2 EV/m ভ্যালুগুলো বসিয়ে দিলে থার্ড নম্বর অপশনটা চলে আসছে। থার্ড নম্বর অপশনটা কত আসছে 5.92 × 10⁷ মিটার পার সেকেন্ড। 77 একটি 100 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির ফোটনের কম্পাঙ্ক কত? ইকাল টু এইচএফ এফ ইকাল টু E/H। এখানে মেগা ইলেকট্রন ভোল্ট মেগাতে 10⁶ আসতেছে আর ইভির জন্য 1.6 10⁻⁻19 আসতেছে। ভ্যালুগুলো এন্ট্রি করলে ডিরেক্টলি ভ্যালু চলে আসতেছে 1 নাম্বার। ফর্মুলাগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করা দরকারি ম্যাথগুলো করার জন্য। একটি ধাতুর কার্য অপেক্ষক 6.63 EV ধাতুটির ক্ষেত্রে 40 ইলেকট্রনের নিঃসরণের সূচক কম্পাঙ্ক কত হবে? তো সূচক কম্পাঙ্কের ফর্মুলা তোমরা আগেই জানো, F0 এখানে আসবে আর কার্যপেক্ষতার সম্পর্ক হচ্ছে W0 ইকাল টু H/F0 আর F0 ইকাল টু W0/H আর W0 এর ভ্যালুগুলো বসিয়ে দিলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসছে। 80 নম্বর ম্যাটটাতে 9.11 × 10⁻31 কেজি ভরবিশিষ্ট একটি ইলেকট্রন যদি এত মিটার পার সেকেন্ড বেগে চলে তাহলে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত? ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যে ভরবেগ যেহেতু দেওয়া আছে, ভর দেওয়া আছে, তো ভরের সাথে ভরবেগ রিলেটেড, ভরবেগের সাথে ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে P ইকাল টু H/λ, ল্যামডা ইকাল টু H/P। পি এর জায়গায় সেই ভরবেগের আদি সমীকরণ mv চলে আসছে। বাকি ভ্যালুগুলো এন্ট্রি করো, কাঙ্ক্ষিত ফলাফল গ নম্বরে পাচ্ছি আমরা 97.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে গতিশীল একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত? দেখো ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের আরও একটি ম্যাথ, কাঙ্ক্ষিতভাবেই সেই একই ফর্মুলা একইভাবে ল্যামডা বের করবো, জাস্ট এখানে ভ্যালুটা একটু চেঞ্জ হচ্ছে, এখানে কিলোমিটার পার সেকেন্ড, কিলো মানে 10⁻³ এই জায়গাটা কিন্তু এখানে নতুন, এইটুকু মনে রাখবো। আর একেবারে ডিরেক্টলি ভ্যালু অনেক সময় না আসলেও দেখবে যে কাছাকাছি কোন ভ্যালুটা আসছে ওটাতেই আমরা মার্ক করবো। এখানে 1.5 এর ক্লোজেস্ট, দ্যাটস ওয়াই আমরা প্রথম অপশনটি নিব 100। একটি ইলেকট্রনের গতিশক্তি 3 গুণ হলে সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য কত গুণ হবে? E ইকাল টু P²/2m গতিশক্তির সাথে সম্পর্কযুক্ত গতিশক্তি সম্পর্ক। আবার পি এর জায়গাতে আছে H/λ, তো আলটিমেটলি স্কোয়ারটা কনফার্ম করে নিচে নামাই দাও। তো দেখা যাচ্ছে কি এইচ এবং এম যদি কনস্ট্যান্ট থাকে, টুও কনস্ট্যান্ট, তাহলে ই এর সাথে ল্যামডার একটা রিলেশন আসতেছে, ল্যামডা স্কোয়ারের ব্যস্তানুপাতিক, যেহেতু ক্ষেত্র দুটি 3 গুণ করা হচ্ছে গতিশক্তি বা শক্তিকে, তো সেখানে ই বা ই প্রাইম ইকাল টু ইনভার্সলি রিলেটেড ব্যস্তানুপাতিক, তার মানে ল্যামডা প্রাইম উল্টা হবে থাকবে, হোল স্কোয়ারটা এখানে আছে এবং যথারীতি ক্যালকুলেশন। 94 একটি m0 স্থির ভর সম্পন্ন কণার গতিশক্তি m0² c² হলে কণাটির বেগ হবে। আগেই বলে রাখি এখানে কিন্তু m0 c² হবে না, এখানে হবে m0 শুধু। তো গতিশক্তি k ইকাল টু m - m0 c² ভ্যালুটা বসিয়ে দিলাম। এখানে c² কাটা গেল, m ইকাল টু টুয়াইজ m থাকে, m এর ফর্মুলা বসাও, কাটো, ইনভার্স করো, 1/2 থাকে এবং সেক্ষেত্রে কিন্তু ভি চলে আসতেছে এবং সেটা ম্যাচ করতেছে 4 নম্বর অপশনের সাথে। 0.200 ন্যানোমিটার ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যে নিউট্রনের ভর দেয়া আছে, গতিশক্তি কত? ইকাল টু P²/2m, পি এর জায়গায় H/λ চলে আসতেছে, হোল স্কোয়ার 2m, যথারীতি সব মানগুলো বসিয়ে যাও এবং এটা কিন্তু জুল পড়ে, জুল থেকে ইভি, এবং এটা সেকেন্ড অপশনের সাথে মোটামুটি কাছাকাছি, তাই আমরা সেকেন্ড অপশনটাকে এখানে বেছে নিচ্ছি। প্লাঙ্কের ধ্রুবক এইচ হলে, এখানে প্রাইমটা হবে না, প্রিন্টিং মিস্টেক, এইচ হলে, বইতেই এবার প্রিন্টিং মিস্টেক ছিল, হলে 0.01 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যের ফোটন কণার ভরবেগ কত? সহজ, পি ইকাল টু H/λ, ল্যামডার ভ্যালুটা বসাও, কিন্তু আশ্চর্যজনকভাবে এখানে একটা প্রিন্টিং মিস্টেক আনসারে, তোমরা যখন একটা আনসার বই থেকে দেখো তার সেখানে আনসার খ দেওয়া আছে, আসলে আনসারটা হবে কি উত্তরের সংশোধনটা হবে 10⁻12 আওয়ার। 102 নম্বর ম্যাথটা হচ্ছে 25 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি উৎসের প্রতি সেকেন্ডে এত তরঙ্গদৈর্ঘ্যের যে পরিমাণ ফোটন উৎপন্ন করে তার মান কত? ফোটনের সংখ্যা নির্ণয়ের সূত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, মুখস্থ করে ফেলবা। আর প্রতি সেকেন্ড বলাতে টি এর ভ্যালু কিন্তু 1 আর ই ইকাল টু P/T, তোমরা আগেও জানো এটি। মান বসাও, ফোটনের শক্তির সমীকরণ হচ্ছে ইকাল টু AC/λ, ভ্যালুগুলো যথারীতি সবগুলো এন্ট্রি করলে কিন্তু এখানে ক নম্বর অপশনটা পেয়ে যাবা 7.7755 × 10⁻19। Or to the good bad office.